ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকের এক ফাঁস হওয়া অডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন নিয়ে ঢাকার রাজনৈতিক মহলে একটা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে কথা বলছিলেন যে ওয়াশিংটন পোস্ট যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা তার শিরোনাম দিয়েছে যে বাংলাদেশে জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, এই শিরোনামে। কিন্তু তাদের নিউজ সংবাদ শুরু করছে এইভাবে, প্রথম লাইনটি আমি যদি এইরকম তাদের মোটামুটি ভাষ্য যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে ইতিহাসের সর্বোচ্চ সাফল্য পেতে যাচ্ছে এই ইসলামপন্থী এই দলটি, এবং এটাকে অনেকে জামাতের ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার ইঙ্গিত হিসাবে দেখছেন। আপনি কি মনে করছেন? ওয়াশিংটন পোস্টের যে মন্তব্য, এটা মন্তব্যই বা তাদের ধারণাই ব্যক্ত করেছে যে জামাত ইতিহাসের সেরা ফল করবে তাদের যে এই নির্বাচনে তাদের অবস্থান উজ্জ্বল হবে, এবং সেটি কি সেটি হয় ক্ষমতায় যাবে অথবা ক্ষমতার কাছাকাছি, এটি ইঙ্গিত করেছে। কিন্তু এখানে তার চেয়ে গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো পত্রিকা, যে কোনো ব্যক্তি বা পর্যবেক্ষক যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারেন। এখানে বিষয়টি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার দূতাবাসের একজন কূটনীতিকের যে মন্তব্য, সেই মন্তব্য হচ্ছে যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে কি বন্ধুত্ব কি নেই? আমরা তো দীর্ঘদিন ধরে জানি যে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে মডারেট ইসলামী দল বলে, যদিও এখানকার মানুষ বা বাংলাদেশের রাজনৈতিক মহল জামাতকে একটি কট্টর ডানপন্থী দল হিসেবেই, কট্টর ইসলামপন্থী দল হিসেবেই মনে করে বা চিহ্নিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নীতি, এমনকি 5 আগস্টের পরে তো একাধিক বৈঠক ওয়াশিংটন এবং ঢাকায় একাধিক বৈঠক হয়েছে বলে বলা হচ্ছে। বৈঠক হয়েছে জামাত ইসলামীর নেতাদের সঙ্গে। সুতরাং এই অডিও ফাঁসটা খুব যে গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু গুরুত্বপূর্ণ এ কারণে যে এই অডিও ফাঁসকে অবলম্বন করে ওয়াশিংটন যে পোস্ট যে বার্তাটি দিচ্ছে, সেই বার্তার মধ্যে একটা ইঙ্গিত আছে এবং বাংলাদেশের রাজনৈতিক মহলেও। এবং আপনি দেখেছেন যে 5 আগস্টের পর জামাত ইসলামী নিজ উদ্যোগে হোক অথবা বিদেশি রাষ্ট্রগুলোর আগ্রহে হোক, তাদের সাথেই বলা হয় যে সবচেয়ে বেশি কূটনৈতিক তৎপরতা, কূটনীতিকদের সাথে তাদের সবচেয়ে বেশি বৈঠক হয়েছে। আবার একই সঙ্গে যদি দেখুন যে আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি যে জামাত ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদেরও দেখা আলোচনা হয়েছে। অর্থাৎ জামাত তার সম্পর্কে যে ধারণা, সেটা দেশের ভিতরে ও বাইরে একটি কট্টরপন্থী ইসলামী দল, সেই ধারণা থেকে বেরিয়ে আসতে চায়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে পরামর্শ দিয়েছে, বা এরকম পশ্চিমাদের তো এরকম বিশেষ করে এই মুসলিম বিশ্বের, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ যেসব দেশে আছে, সেই দেশের রাজনীতির গতি প্রকৃতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। তারা চায় না যে এখানে একটি খেলাফতি শাসন বা তালেবানি শাসন হোক কোনো দেশে, এবং ইসলামী দলগুলোকে অগ্রাহ্য করেও এখানে শাসন করা সম্ভব নয় বা রাজনীতি করা সম্ভব নয়, এটাও তারা মনে করে। সুতরাং তারা একটা মধ্যপন্থা নিতে চায়। সেক্ষেত্রে জামাত ইসলামীকেই হয়তো তারা প্রধান সহায়ক ভাবছে। এখন ওয়াশিংটন পোস্ট যে মন্তব্যটি করেছে, সেটি কি জামাত ইসলামী ক্ষমতায় যাচ্ছে এই ইঙ্গিত দিচ্ছে, না জামাত ইসলামী তার ইতিহাসের, অর্থাৎ উপমহাদেশে এ পর্যন্ত নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলামী এত যে এই এখন যে তার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সুযোগটি কিন্তু অতীতে পায়নি। এমনকি পাকিস্তানে, যেখানে জামাতের যদিও অবিভক্ত ভারতে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে এবং পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতাও করেছে, তাদের আবার অন্য রাজনৈতিক যে পৃথিবীর সমস্ত
সমস্ত দেশেই একসঙ্গে ইসলামী হুকুমত কায়েম হবে, এরকম তাদের ধারণা ছিল। পরবর্তীকালে যখন দেশ ভাগ হলো, পাকিস্তানকে তারা আশ্রয় নিল এবং পাকিস্তানের 50-এর দশকে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জামাত ইসলামী জড়িত এবং জামাত ইসলামী তৎকালীন নেতা মওদুদের ফাঁসির দণ্ড হয়েছিল। পরবর্তীকালে সেই দণ্ড যদিও কার্যকর হয়নি। আর সুতরাং জামাত ইসলামের রাজনীতি নিয়ে অনেক বিতর্ক তো আছেই। এবারে তারা এক ধরনের নিজেদের খোলস বদলে তারা একটা সেকুলার ভাবমূর্তি সামনে আনতে চায়। সেটি একজন ভিন্ন ধর্মের নাগরিককে প্রার্থী করা, এবং তারা এখন কিন্তু বেশি জোর দেয় সৎ লোকের শাসন, দুর্নীতি বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম। আগে তাদের গঠনতন্ত্রেও ছিল যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন চায়। সম্প্রতি জামাত ইসলামী জোট থেকে একটি দল বেরিয়ে গেছে, তারা কিন্তু জামাতের বিরুদ্ধে এই অভিযোগ করেছে যে তারা আর ইসলামী অনুশাসনের মধ্যে নেই। ইসলামী যে নীতি আদর্শ থেকে তারা দূরে সরে গেছে। এইখানে যদি আমি একটু অডিওটার বিষয়ে আসি, যে এই অডিওটা বলা হচ্ছে যে গত 1 ডিসেম্বর কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে ওই কূটনীতিকের বৈঠক হয়েছিল। এই কূটনীতিকের বৈঠকে ওই কূটনীতিক যে কথাগুলো বলেছিলেন সেটি অডিও আকারে পৌঁছে গেছে বাংলাদেশি একজন সাংবাদিক জুলকারনাইন শাহেরের কাছে, যিনি ওয়াশিংটন পোস্টে এই প্রতিবেদনটি প্রকাশের পরে উনি ওনার ফেসবুক পেজে বলেছেন বা লিখেছেন যে ওনার কাছেই প্রথম অডিওটি এসেছিল। অডিওটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর উনি সেটি ওয়াশিংটন পোস্টকে দিয়ে দেন, এবং ওনার কাছে যে এসেছে এর প্রমাণ কিন্তু উনি অডিওটি নিজের ফেসবুক পোস্টে পোস্ট করেছেন, এবং পোস্ট করেননি শুধু, সেটার একটা স্ক্রিপ্টিংও করেছেন যে ওই কূটনীতিক আসলে কি বলেছেন, ওই পুরো নারীদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে সেখানে কি বলেছেন। ফলে এইটা কিন্তু একজন বাংলাদেশি সাংবাদিকের কৃতিত্ব যে এই ধরনের একটি মানে অনেক অনুসন্ধান করেছেন এবং বিগত সরকারের আমলে বিশেষ করে আপনি যদি প্রাইম মিনিস্টার্স ম্যান মানে অসাধারণ রিপোর্ট। এটা নিয়ে যদিও আমাদের সাংবাদিক বন্ধুদের কেউ নানা রকম প্রশ্ন তুলেছেন, কিন্তু বাংলাদেশে এই ধরনের রিপোর্টিং হতে পারে একজন সাবেক সেনাপ্রধানকে নিয়ে, মানে এর দ্বিতীয় দৃষ্টান্ত নেই। এখন যে বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্র কেন জামাত ইসলামীকে তাদের আস্থায় নিতে চায়। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি একটু বলি, যদি 5 আগস্ট ওই যে কূটনীতিক যে জিনিসটা বলছেন যে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি ব্যাখ্যা করেছেন তিনি এইভাবে যে বাংলাদেশের জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা ইসলামের দিকে ঝুঁকেছে, মানে বাংলাদেশের জনগণ, এবং নির্বাচনের ফল অন্যরকম হলে ভালো। তিনি এই কথা যেরকম বলছেন, পাশাপাশি আমি আর একটুখানি করে শেষ করি যে বিএনপি নিজেদের দুর্নীতির ভেতরে ধ্বংস হবে, এটাও কিন্তু ওনার কথার মধ্যে আছে। তো এই যে দুটো বিষয়, একটি হচ্ছে বাংলাদেশ এই ইসলামের দিকে ঝুঁকেছে নিজের সিদ্ধান্তে এবং সেই দিকে সে নির্বাচনে সাফল্য সেদিকে আসতে পারে, অন্যদিকে বিএনপির ব্যাপারে কথাটা হচ্ছে অত্যন্ত নেতিবাচক এবং সেটি বলা হচ্ছে যে বিএনপি দুর্নীতির মাধ্যমে ধ্বংস হবে। মানে এইটাকে কিভাবে মার্কিন কূটনীতিক যে মন্তব্যটি করেছেন, আমাদের রাজনৈতিক পরিসরেও কিন্তু এই আলোচনাটি আছে। যেমন জামাত ইসলামী বা তার সমর্থক দলগুলো কিন্তু দাবি করে যে 5 আগস্টের যে এই গণ অভ্যুত্থানের তারাই হচ্ছেন প্রধান শক্তি এবং তারাই এই কাজটি করেছেন। এমনকি বিএনপির যে অবদান বা তার যে আত্মদানকেও তারা অস্বীকার করে, এটি একটি। আর বাংলাদেশের যুক্তরাষ্ট্রের আরেকটি ভুল নীতি বলবো, তারা সবসময় কিন্তু ডানপন্থী দলগুলোকে সমর্থন করে, সেটি পাকিস্তান আমলেও এবং বাংলাদেশ আমলেও। এখানে প্রগতিশীল দলের সঙ্গে তাদের সখ্য গড়ে তোলা, এটি তারা ভীতিকর মনে করে, তাদের জন্য বিপজ্জনক মনে করে। এখন বিএনপি কতটা দুর্নীতিগ্রস্ত, আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত ছিল এবং দুর্নীতির তার বিরুদ্ধে যে বিরোধী দলের দমন পীড়নের পাশাপাশি দুর্নীতিও একটা বড় অভিযোগ আছে। হাজার কোটি টাকা লুটপাট করে এখানে নেয়ার অভিযোগ আছে। এখন এই যে স্পষ্ট অবস্থান নেওয়া
যদিও মার্কিন দূতাবাসের ব্যাখ্যায় বলা হয়েছে তারা কোনো বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ পক্ষপাত করেন না, অগ্রাধিকার দেয় না, অগ্রাধিকার দেয় না, কিন্তু এখানে তো স্পষ্ট। এখন এই যে আপনি দেখেছেন যে আমাদের বন্ধু মশিউল আলম উইকিলিক্সের নিয়ে যে বইটি লিখেছে, তো এখানকার রাষ্ট্রদূত বা কূটনীতিকরা যেসব যে ধারণা সেটি কিন্তু তারা ওয়াশিংটনে তাদের পররাষ্ট্র দপ্তরে পাঠান এবং তার ফাঁসা তথ্য নিয়েই বই হয়েছে এবং সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে তোলপাড়। এখন একটা হচ্ছে ধারণাগত, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য। তাই এই ধারণাটা হচ্ছে যে বিএনপি দুর্নীতিতে ডুবে যাবে বা বিএনপি দুর্নীতির এখন বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্রের দিক থেকে দুটো খুব পার্থক্য ভিন্ন না। কারণ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, অর্থাৎ আপনি চিন্তা করুন 2001 থেকে 6-এর পর যে নির্বাচন হলো, তখন যে আওয়ামী লীগের ভাবমূর্তি তৈরি হয়েছিল আর বিএনপির ভাবমূর্তি ছিল আকাশ পাতাল পার্থক্য। সেটাই কিন্তু 2024-এ আবার উল্টো দেখলাম। তো এর মধ্যে বিএনপি তো আর ক্ষমতায় আসে না, বিএনপি তো নিজেকে প্রমাণ করেনি যে তার এই দুর্নীতি থেকে বেরিয়ে এসেছে বা দেশ গণতান্ত্রিক ব্যবস্থা, সেই সুযোগ তো সে পায়নি। বরং আওয়ামী লীগ সুযোগ পায়নি, কিন্তু আওয়ামী লীগ এত অনাচার করেছে, বিএনপির যে 2001-6-এ যে তাদের অনাচার এবং দমন পীড়ন, এটা মানুষ ভুলে গেছে। এখন যে প্রশ্নটি আছে, বিএনপি ভবিষ্যতে কীভাবে যদি ক্ষমতায় আসে দেশ পরিচালনা করবে, নির্বাচনী চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবেন, এক্ষেত্রে দুই ধারার আছে। এক হচ্ছে যে মার্কিন কূটনীতিক যে মন্তব্যটি করেছে বিএনপি যে দুর্নীতিতে ডুবে গেছে, এটি একটি। আরেকটি ধারণা আছে যে বিএনপি নিজেকে বদল করেছে, নিজেকে পরিবর্তন করেছে। জামাত ইসলামী যেমন আজকে ইনসাফ এবং ইসলাম সমতার কথা বলে নিজেকে পরিবর্তনের কথা বলছে, বিএনপিও নিজেকে দাবি করছে। জামাত ইসলামী তো কখনো ক্ষমতায় যায়নি, ফলে সে কখনো এখন জামাত ইসলামী ক্ষমতায় যায়নি, আবার জামাত ইসলামী মানে বিএনপির সহায়তা নিয়ে ক্ষমতায় গিয়েছে, পরীক্ষিত ওইভাবে একক দল হিসেবে গিয়ে পরীক্ষিত তো না, পরীক্ষিত না আওয়ামী লীগ বিএনপির। আবার আরেকটি যেটি একটু বিপজ্জনকই, যদিও তার একটা অন্যরকম ব্যাখ্যা দিয়েছে যে বিএনপি নারীর প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি, জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি। আমরা তো দেখলাম যে এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কোনো নারীকে মনোনয়ন দেয়নি, যদিও ভিন্ন ধর্মের একজন নাগরিককে মনোনয়ন দিয়েছে জামাত ইসলামী। আবার জামাত ইসলামী নারীর জন্য কর্মঘণ্টা কমানোর কথা বলছে, যে তারা এই প্রসঙ্গে আমি আসি, এই প্রসঙ্গে একটু মানে ওই কূটনীতিকের কথা সূত্র ধরে আসি, যে উনি বলছেন যে জামাত ইতিহাসে সর্বোচ্চ মানে আসন বা সর্বোচ্চ ভালো করবে, ইতিহাসের সবচেয়ে ভালো করবে। তো তিনি আসলে কথা বলছিলেন কিন্তু নারী সাংবাদিকদের সঙ্গে, এবং এই নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট করে বলেন যে তিনি কোনোভাবে বিশ্বাস করেন না জামাত শরিয়া আইন করবে। তিনি মনে করেন না যে নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, যেরকম ধরেন কর্মঘণ্টা কমানো, বা এই কর্মঘণ্টা কমানোর মধ্যে গার্মেন্টসে যে একটা বড় অংশ যে নারী শ্রমিকরা আমাদের কাজ করেন, তাদের স্বাধীনতায় জামাত হাত দেবে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি কেন বিশ্বাস করেন না সে কথাও কিন্তু তিনি বলেছেন যে আমি সেটা আসছি, যে তার হাতে অস্ত্র হচ্ছে ওই ট্রাম্পের ট্যারিফ এবং পোশাক শিল্পের জন্য হচ্ছে ক্রয় আদেশ, যে এই দুটোকে ব্যবহার করে। আপনি কি মনে করেন যে এই দুটোকে ব্যবহার করে মানে জামাত? না, প্রথমত হচ্ছে যে এই যে ব্যবহার করার রাজনীতি, অর্থাৎ তার হাতে একটা অস্ত্র রেখে দেওয়া, যে জামাত ইসলামী যদি ক্ষমতায় এসে তার কথা না শুনে তাহলে তার বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে, এবং বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে তা করতেও তারা দ্বিধা করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশেই কিন্তু ট্যারিফ বসানোর কথা বলা হয়েছে, বিভিন্ন দেশেই কিন্তু এই কাজটি করেছে অতীতে। এখন যে বিষয়টি হচ্ছে যে নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি, এবং জামাতের নেতারা কিন্তু প্রকাশ্যেই বলেছে তারা শরিয়া আইন ভিত্তিক শরিয়া আইন চালু করবে না, তারা প্রচলিত আইনেই রাষ্ট্র পরিচালনা করবে। আর শরিয়া আইনের ক্ষেত্রে যে প্রশ্নটি এসেছে, শরিয়া আইন তো কোনো না কোনোভাবে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে তো শরিয়া আইন প্রচলিত আছেই, মানে সেটিই চালু আছে। উত্তরাধিকার যে আইন সেটা তো ইসলামী অনুশাসন অনুযায়ী চলছে। এখানেও এক ধরনের যুক্তরাষ্ট্র একটা বলতে পারেন যে প্রলুব্ধ করা, আর দ্বিতীয় হচ্ছে চাপ দেওয়া, যে
এই জামাত ইসলামীর কথা বলে যুক্তরাষ্ট্র যে শুধু জামাত ইসলামীকে ইঙ্গিত করেছে তা নয়, অন্য দলগুলোর ক্ষেত্রেও। এবং তার মূল কথা হচ্ছে যে এই যে শতভাগ শুল্ক আরোপের কথা, আপনি চিন্তা করুন, এখন আমাদের এখানে 20% শুল্ক, তাতেই নাভিশ্বাস এবং তৈরি পোশাক শিল্প কিন্তু দারুণ ঝুঁকিতে। এবং সেখানে যদি শতভাগ শুল্ক আরোপ করে, নিতে পারবে না, আমাদের তৈরি পোশাক শিল্প ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এখন কথা হচ্ছে জামাত ইসলামীকে নিয়ে দুই ধরনের এক হচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, সেটা যে কেউ ভাবতে পারে, আবার কেউ মনে করতে পারে আসছে না। আর জামাত ইসলামী যে ইতিহাসের সেরা ফল করবে, সেটি জামাত ইসলামী এ পর্যন্ত 20টি আসন পেয়েছে, 18টি আসন পেয়েছে সর্বোচ্চ, এবং নারী সংরক্ষিত আসন নিয়ে 20টি আসন। 21টা পেলেই তো সবচেয়ে ভালো নির্বাচন হয়। আবার সেই 21টা যদি 121 হয়, তাহলে তো সেটার অন্য ফলাফল হবে। সুতরাং এটা কূটনীতিকদের ভাষার মধ্যে সবসময় কিন্তু একটা ধোঁয়াশা থাকে, একটা কি বলে, একটা ছায়া, মানে একটা ইঙ্গিত থাকে। এটা সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বলে না। এখন বিএনপি সম্পর্কে যে মন্তব্য, এটি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি সম্পর্কে এই বাংলাদেশে মার্কিন কূটনীতিকরাও এই ধরনের মন্তব্য করেছে, আওয়ামী লীগ সম্পর্কেও মন্তব্য করেছে। এবং তখন কিন্তু যারা ক্ষমতায় ছিলেন, সেটা বিএনপি আওয়ামী লীগ উভয়ই, এটা এসব খুব একটা আমলে নেয়নি বা কর্ণপাত করেনি। এখন যে বিষয়টি হচ্ছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এই ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন এবং মার্কিন কূটনীতিকের এই মন্তব্য, এবং বেফারসি বলবো, কারণ তিনি এটা প্রকাশ্যে করেনি, তিনি একটি ছোট পরিসরে এবং বলছে যে ঘরোয়া অনুষ্ঠানে এটি হওয়ার কথা না, মানে এটা রেকর্ড হওয়ার কথা না। কিন্তু মার্কিন দূতাবাস কিন্তু অস্বীকারও করেনি, যে না, অস্বীকার করেনি। কিন্তু এখন এটির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যে জামাতের সাথে সখ্য হওয়া, এটা তো প্রকাশ্যেই বলেছে ওয়াশিংটন, আর সখ্য গড়ে তোলা। কিন্তু তার চেয়েও উদ্দেশ্য আছে কিনা, যে বিএনপি আওয়ামী লীগের মতো দল তো যুক্তরাষ্ট্রের হাতেই আছে, তাহলে আরেকটি দলকে তারা হাতে নিতে চায়। অর্থাৎ কেউ যাতে বাংলাদেশের পুরো রাজনীতি যারা করে, একমাত্র বামপন্থী ছাড়া সবই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যে থাকবে। এবং এখানে দেখুন, এর সঙ্গে গতকাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটারও কিন্তু একটা দূরবর্তী সম্পর্ক আছে। অর্থাৎ বাংলাদেশে চীনা বলয়ের বা চীনা আধিপত্য কথাটা বলা হবে না, চীনা প্রভাব কমানোর যে যুক্তরাষ্ট্রের একটা উদ্দেশ্য, সেখানেও যুক্তরাষ্ট্র এবং ইসলামী দলগুলোর মধ্যে তো একটা প্রকাশ্যে বিরোধ আছে। সেই বিরোধটা প্রশমন করার জন্য এই ধরনের মন্তব্য করতে পারে, এই ধরনের তৎপরতা থাকতে পারে। আরেকটি যেটি ওয়াশিংটন পোস্ট বলেছে, যে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ওই প্রসঙ্গে আসবো আপনার কাছে, তার আগে একটু আমরা একটু এতক্ষণ জামাত এবং বিএনপি নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওই কূটনীতিকের বক্তব্যে যেটা আসছে, সেটা হচ্ছে যে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটা ভূয়সী প্রশংসা, এবং তিনি তার বলছেন যে, যেটা বাংলা করলে এইরকমই দাঁড়ায় হুবহু, না বলি যে ছাত্ররা রাজনৈতিক দল গঠনে ব্যর্থ হওয়ায় ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন। এটাকে ডক্টর ইউনূসের রাজনৈতিক দূরদর্শিতা বলে তিনি মনে করছেন। দূরদর্শিতা এইটা বলছেন যে অন্যরা এটা ভাবতেও পারেনি যে এই জিনিসটা করেছেন। একই সঙ্গে তিনি আবার পরে বলছেন যে ডক্টর ইউনূস সেনাবাহিনী, অলিগার্ক বা রাজনৈতিক দল কারোর দাবির মুখে, কারোর চাপের মুখে উনি নতি স্বীকার করেননি, এবং উনি করেননি বলেই এই পর্যায়ে উনি যেতে বলেছেন। এমনকি রাজনৈতিক দলগুলো যখন এই যে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে, তখন ওনার কাছে গেলে উনি বলে দিয়েছেন, এটা আপনাদের সমস্যা, আপনারা কথা বলেন, আপনারা কথা বলে মেটান। আসলে কূটনীতিক রাজনৈতিক পরিসরে যে ধরনের কথা হয়, অথবা তারা যাদের সাথে কথা বলেন, ওর পরিপ্রেক্ষিতে তো পর্যবেক্ষণ হয়। মার্কিন কূটনীতিক যে উদাহরণ দিলেন, তাতেই তো ডক্টর ইউনূস সাহেবের ভূয়সী প্রশংসার কোনো কারণ থাকে না। কারণ তিনি বলেছেন যে তিনি কারো কাছে নতি স্বীকার করেননি, কোনো রাজনৈতিক চাপকে তিনি চাপ বলে মনে করেননি, তিনি স্বাধীন অবস্থান নিয়েছেন। কিন্তু তিনি
একজন রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ স্থির করা। নির্ধারণ করলেন এবং সেজন্য তাকে লন্ডন পর্যন্ত যেতে হলো। এটি তো তার স্বাধীন সত্তার প্রকাশ নয়। মানে এখানে মানে তো তার মিলছে এক না। ধরনের মিলছে না। এমনকি জামাত ইসলামী, এনসিপি সবাই এর প্রতিবাদও করেছে যে একটি দলের সঙ্গে কেন। জামাত ইসলামী তো পরদিন তাদের বৈঠক বর্জন করেছে এবং পরবর্তীকালে তারা বলছে যে জাতীয় ঠিক একইভাবে আরেকটা ব্যাপারে উনি কথা বলছেন, সেটা হচ্ছে যে আইসিটি বা যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল নিয়ে, সেখানে ওই কূটনীতিক বলছেন যে এটাকে আমরা ট্রাইব্যুনালই মনে করি না, এবং এখানে যে কোনো ফ্রি ফেয়ার বিচার হয়েছে, এই শব্দ ফ্রি ফেয়ার শব্দটাই ব্যবহার করেছেন, যে ফ্রি ফেয়ার বিচার হয়েছে এটাও আমরা মনে করি না। কিন্তু শেখ হাসিনা অপরাধ করেছেন এবং শেখ হাসিনার দণ্ডাদেশ ছিল একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক। মানে তো মানে এই যে তিনি একদিকে বলছেন এটা বিচার হয়নি, মানে আবার বলছে তার শাস্তি পাওয়া পাওয়াটা উচিত, একটা এটা হয়তো master অনেকেই মনে করে। হ্যাঁ। এখানেও তিনি জনতুষ্টি বা জনগণের বাংলাদেশের মানুষের যে মনোভাবটাই প্রকাশ করেছে। আবার একই ধরনের আওয়ামী লীগকেও খুশি করেছে যে এটি বিচার হয়নি, ন্যায় বিচার হয়নি। এখন এই মার্কিন কূটনীতিক এবং তার উপরে যদি মার্কিন পররাষ্ট্র দপ্তরও যদি একই মনোভাব পোষণ করে এবং তাদের দোহাই দিয়ে আওয়ামী লীগ যদি বলে এটি বিচার হয়নি, এটি ন্যায় বিচার হয়নি, তারা ন্যায় বিচার পাননি, তখন কি বলবেন? পথ খুলে রাখলেন, সে পথও খুলে রেখেছেন। আবার বাংলাদেশের মানুষের মধ্যে যে মনোভাব আছে যে শেখ হাসিনা বিচার হতে হবে, এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, এত মানুষ জীবন দিয়েছে, সেটাকেও তিনি অনুমোদন করলেন। সুতরাং কূটনীতির ভাষা সবসময় দ্ব্যর্থক এবং এই মার্কিন কূটনীতিকও সেটি করেছেন। কিন্তু তিনি প্রকাশ্যে কোনো দলের পক্ষে বা বিপক্ষে এরকম অবস্থান নেওয়া কতটা সমীচীন হয়েছে সময় বলবে। আর সর্বশেষ আপনার কাছে যেটা আপনি তুলছিলেন নিজে, যে এই জামাতের বিষয়ে ওই ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, যেটা কূটনীতিকের বক্তব্যে নেই কিন্তু ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, যে জামাত সম্পর্কে সবচেয়ে আপত্তি ছিল ভারতের। তারা মনে করে যে বাংলাদেশে ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে জামাতে ইসলামী। এখন ওখানে মাইকেল কুগলম্যান, যিনি সাউথ এশিয়ার বিষয়টি সবসময় খেয়াল রাখেন এবং নিয়মিত লেখালেখি করেন, হ্যাঁ, এবং তিনি ফরেন পলিসিতেও লেখেন, আরও অনেক কিছুর সঙ্গে যুক্ত। কুগলম্যানের সেখানে একটা কোড দেওয়া হয়েছে বা তার বক্তব্য দেওয়া হয়েছে। কুগলম্যান বলছেন যে যদি ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ভালো হয়, তাহলে ভারতের জামাত নিয়ে যে ভারতের উদ্বেগ, সে বিষয়ে হয়তো ওয়াশিংটন খেয়াল রাখতে পারে। কিন্তু ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক এখন এমন তলানিতে এসে ঠেকেছে যে এই জামাত নিয়ে দিল্লির যে ভারতের যে উদ্বেগ, এইটাকে কেউ মানে কনসিডারের মধ্যে বা বিবেচনার মধ্যে নেবে বলে তিনি মনে করেন না। প্রথমত হচ্ছে যে এখানে এই মার্কিন কূটনীতিকের যে মন্তব্য এবং ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন, সেটি কি আমার ব্যক্তিগত ধারণা এটি জামাতকে সুফল দেবে না। বরং জামাতের যে সমর্থক গোষ্ঠী, অর্থাৎ দলীয় নেতাকর্মীর বাইরে জামাতের যে ভোটার, তারা যুক্তরাষ্ট্রের এই অযাচিত প্রশংসাকে তারা ইতিবাচকভাবে দেখবে এটা মনে হয় না। দ্বিতীয় যে কথাটি বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে দেখবে না, কারণ বাংলাদেশে যেমন জামাত ইসলামীর আমিরের সাথে যে ভারতীয় কূটনীতিকদের আলোচনার বিষয়টিও এবং গোপন রাখা হয়েছিল এবং পরবর্তীকালে বলা হলো যে তারাই গোপন রাখতে বলেছিলেন। অর্থাৎ এখানে এই যে গোপন রাখতে বলা, তার মধ্যে জনমতের একটি বিষয় আছে। অর্থাৎ জনগণ বা তার কর্মী সমর্থক, তার যে সমর্থক গোষ্ঠী, তারা ভালো চোখে দেখবে না। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে জামাতের যে যদি এই দহরম মহরম, এটাও কিন্তু জামাতের যে সমর্থক, জামাতের যে ভোটার, তারা ভালোভাবে দেখার কথা নয়। যে প্রশ্নটি এসেছে
এই জামাতের সাথে যুক্তরাষ্ট্রের নৈকট্য বা সৌহার্দ্য সেটি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কতটা বিরূপ প্রভাব ফেলবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং আপনিই বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক খুবই নাজুক অবস্থায়, নাজুক অবস্থায়, সেটি আরও নাজুক হবে। এবং এখানে যে বিষয়টি বলা হয়নি, পাকিস্তানের সাথে পাকিস্তান এটা কিভাবে নেবে, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সেটা তো বৈরী আছেই, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক খুবই ভালো। এখানে ভারত আরেকটি বিষয় দেখতে চাইবে, যুক্তরাষ্ট্রের সাথে জামাত ইসলামের এই সুসম্পর্ক পাকিস্তানের সাথে জামাত ইসলামের যে সুসম্পর্ক অথবা বাংলাদেশের যে সম্পর্ক সেখানে কতটা ইতিবাচক প্রভাব ফেলে এবং ভারতকে আরও কতটা বৈরী করে, সেটা কিন্তু ভারত দেখতে চাইবে। তা সবটা মিলে এটি একটি কি বলে যে একটি বল ছুড়ে দিল, যে যুক্তরাষ্ট্র বলি বা ওয়াশিংটন পোস্ট বলে একটি বল ছুড়ে দিল। এটি নিয়ে নির্বাচন পর্যন্তই আলোচনা হবে এবং জামাত ইসলামের যে প্রতিপক্ষ নির্বাচনী লড়াইয়ে তারা কিন্তু এটি ব্যবহার করতে, তাদের পক্ষে এটা ব্যবহার করতে চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। সম্পাদক সোহরাব হাসান একটা বল ছুড়ে দিলেন। কূটনীতিক, মার্কিন কূটনীতিক এবং ওয়াশিংটন পোস্ট আগেই আমাদের এই নির্বাচনী ময়দানে বল ছুড়ে দিয়েছেন, এবার দিলেন সোহরাব হাসান। এবার আপনারা এটা নিয়ে কি ভাবছেন সেটি জানান চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।